চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি সহনীয় পর্যায়ে আসেনি মূল্যস্ফীতির হার, রাজনৈতিক সরকারের অধীনে স্বস্তি মেলার প্রত্যাশা। স্বস্তি ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংকে, সর্বোচ্চ 2 লাখ টাকা উত্তোলন করছেন অনেকে, না পাবার অভিযোগও রয়েছে। বছরের প্রথম দিনে কমানো হলো জ্বালানি তেলের দাম, প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 118 টাকায়, ডিজেলের দাম 102 টাকা। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। পরিবর্তিত সময়, ভিন্ন এক প্রেক্ষাপট, অর্থনীতিতে নানা অভিজ্ঞতা এবং ঘটনার মধ্যে শেষ হলো 2025। বিদায়ী বছরে পিছু ছাড়েনি মূল্যস্ফীতি। বিনিয়োগে ছিল না তেমন কোনো চাঞ্চল্য, বেড়েছে দারিদ্র্য এবং আয় বৈষম্য। রফতানি আয়ও ছিল অস্বস্তি, অভ্যন্তরীণ আয়ে ছিল না কোনো সুখবর। তবে ব্যাংক খাতের সংস্কার এবং রেমিটেন্স আয়ে আসে গতি। মুদ্রাবাজারে ছিল স্থিতিশীলতা, ঠেকানো গেছে বৈদেশিক মুদ্রার মজুদের পতন। এসেছে নতুন বছর 2026, প্রত্যাশা রাজনৈতিক সরকারের অধীনে মিলবে কিছুটা হলেও স্বস্তি। বিদায় 2025, আর্থিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে ছিল অনিশ্চয়তা। বছর জুড়ে চাপে ছিল সাধারণ মানুষ। পণ্য কিংবা সেবা দুই ক্ষেত্রেই মূল্যস্ফীতির চাপ মানুষের জীবনযাত্রাকে কঠিন করেছে। পণ্যমূল্য উচ্চ মূল্যস্ফীতি এখন এক আতঙ্কের নাম। বছরের অধিকাংশ সময় ধরেই 8% উপরে ছিল গড় মূল্যস্ফীতি। সামষ্টিক অর্থনীতি যে স্থিতিশীলতা, এটা আসলে আমাদের যখন নাকি বিনিময় হারটা আমরা একটা স্টেবিলাইজ করতে পারবো, তখন ওইটাকে আমরা কিছুটা সামাল দিতে পারবো। কিন্তু তারপরও বাজার ব্যবস্থাপনার যে দিকটা এবং আমাদের সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে তাদের সক্ষমতা, নজরদারি, খবরদারির এবং তথ্য উপাত্ত সঠিকভাবে জানার এই প্রয়োজনীয়তা কিন্তু থেকেই যাবে। নানা অনিশ্চয়তায় থমকে গেছে বিনিয়োগ, কমেছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। উৎপাদন থমকে যাওয়ায় কমেছে কর্মসংস্থান। প্রশ্ন হচ্ছে, নতুন বছরে কি কাটবে বিনিয়োগ খরা? এক তো আমার গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতের চরম সংকট, ব্যাংকিং খাতে নানা অজুহাতে আমার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে যখন তখন। তারপরে আবার এক্সপোর্ট করতেছি, বায়ার আনইথিক্যালি আমার গুডস নিয়ে যাচ্ছে, পেমেন্ট দিচ্ছে না, এরকম কাহিনীও আছে। পেমেন্ট না আসার কারণে ব্যাংক আমার পরবর্তী কার্যক্রম এলসি খোলা বা করা সব বন্ধ করে দিচ্ছে। ব্যাংক খাতে হয়েছে নানা ধরনের সংস্কার। একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সমস্যাগ্রস্ত 5টি ব্যাংক ভেঙে করা হয়েছে একীভূতকরণ। তবে নতুন উচ্চতায় উঠেছে খেলাপি ঋণ। ব্যাংক খাতে কিন্তু এখনো সুশাসনের অভাব রয়ে গেছে এবং এটা যতদিন এই সুশাসনটা আমরা না আনতে পারবো ততদিন ব্যাংকগুলো কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। এখনও তো খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে বা ব্যাংক খাতে আরও যে দুর্নীতি, এটাতে পুরোপুরি বন্ধ হয়েছে তা তো বলা যায়। বেড়েছে দারিদ্র্য ও বৈষম্য, মানুষের আয় কমায় তৈরি হয়েছে সংকট। অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা সংকটে কমেছে রপ্তানি আয়। অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে নানা অসঙ্গতি, কিন্তু সংস্কার উদ্যোগ শুরু করেনি সরকার। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না হলে কিন্তু আমাদের অন্য সব কিছুই কিন্তু এই দারিদ্র বা আপনি অর্থনীতির স্থিতিশীলতা এটা কিন্তু ফিরে আসবে না। দারিদ্র বৃদ্ধি পাচ্ছে এখন, তাই না? সামগ্রিকভাবে দেখা যাচ্ছে দারিদ্র কিন্তু এখন বাড়ছে কাজেই, এবং তার জন্য কিন্তু মূলত দায়ী হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি না, উৎপাদন বাড়াতে পারছি না। কৃষি উৎপাদনে গেল বছর জুড়ে ছিল সাফল্য। 2025 সালে অর্থনীতির জন্য স্বস্তি এনেছে রেমিটেন্স এবং স্থিতিশীল মুদ্রা বাজার। বড় যেটা চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতির গতিটাকে ফিরিয়ে আনা। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। আর্থিক সংকটে পড়া 5টি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বস্তি ফিরতে শুরু করেছে ইতিমধ্যে। গ্রাহকেরা জমা রাখা টাকা উত্তোলন করতে পারছেন এখন। প্রাথমিকভাবে চলতি এবং সঞ্চয় হিসাব থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা উত্তোলন করা যাচ্ছে। তবে কেউ কেউ অভিযোগ করেছেন যে তারা আজও টাকা তুলতে পারেননি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন যে আগামী রোববার থেকে মিলবে পুরোদমে সেবা। অ্যাকাউন্টে বেশি জমা থাকলে 2 লাখ টাকা তোলার পর পরবর্তী প্রতি 3 মাস অন্তর 1 লাখ টাকা করে তোলা যাবে। এভাবে সর্বোচ্চ 7 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ রয়েছে। মোট আমানত ফেরত পেতে সর্বোচ্চ 24 মাস সময় লাগতে পারে। তবে ক্যান্সার এবং কিডনি ডায়ালিসিসের মতো গুরুতর রোগীদের ক্ষেত্রে উত্তোলনের এই সময়সীমা প্রযোজ্য হবে না। প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে 7 লাখ টাকার বেশি অংশ
5 বছর মেয়াদী আমানতে রূপান্তর করা হবে। তবে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং হাসপাতালের মতো জরুরি খাতে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেনের সুযোগ রয়েছে। ব্যক্তি পর্যায়ের 3 মাস মেয়াদী আমানত স্বয়ংক্রিয়ভাবে আরও 3 বার এবং 6 মাস থেকে 1 বছর মেয়াদী আমানত 2 বার নবায়নের পর উত্তোলনের সুযোগ দেয়া হবে। প্রজ্ঞাপন অনুযায়ী আমরা আমাদের গ্রাহকদের যারা বিশেষ করে চলতি হিসাব এবং সঞ্চয় হিসাব সেই সাথে এবং অন্যান্য যে ব্যাংক রেট যেটা 4% পর্যন্ত যে রেট সেই অ্যাকাউন্টগুলো আমরা ট্রানজ্যাকশন শুরু করেছি। আজকে যাদের প্রয়োজন টাকা উত্তোলনের সুযোগ পেয়েছে। এখন একটা কথা যে একসাথে অনেক লোক চলে আসলে একটা চাপ পড়ে, অনেক সময় সার্ভারও স্লো হয়ে যায় এগুলো, কিন্তু তার অর্থই না আজকে যারা টাকা উত্তোলন করার প্রয়োজন ছিল পারেনি তারা আর পারবে না, কালকে তারা তুলবে। দেশের বাজারে এই মাসে কমলো জ্বালানি তেলের দাম। লিটার প্রতি 2 টাকা কমিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নতুন এই দাম নির্ধারণ করেছে সরকার। সকাল থেকেই নতুন এই দামে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেল এবং কেরোসিন। এ মাসে ডিজেলের দাম লিটার প্রতি 102 টাকা, কেরোসিন 114 টাকা, পেট্রোল 118 টাকা এবং অকটেন 122 টাকায় বিক্রি হচ্ছে। 2024 সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই জ্বালানি তেলের মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সেই হিসেবে প্রতি মাসে নতুন এই দাম সমন্বয় করা হয়। এদিকে বিনামূল্যে নিরাপদ খাবার পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য সংবিধান অনুসারে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের দেয়া এই রায়ের 16 পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এর আগে 2025 সালের 27 ফেব্রুয়ারি ওই রায় দিয়েছিলেন হাইকোর্ট। দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে 2020 সালে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করা হয়েছে। রুলে সকল নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কিনা, অথবা এই নিরাপদ পানি পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কিনা তা জানতে চাওয়া হয়েছিল। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে 27 ফেব্রুয়ারি রায় ঘোষণা করেছেন উচ্চ আদালত। রায়ে আদালত বলেছেন যে সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ এবং বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার। এই পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সুন্দরবনের প্রজনন মৌসুমে 2 মাস কাঁকড়া আহরণ নিষিদ্ধ করেছে বন বিভাগ। সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে কাঁকড়া প্রজনন মৌসুম। এই সময় সুন্দরবনের নদী, খাল থেকে যে কোনো ধরনের কাঁকড়া আহরণের পারমিট বন্ধ করা হয়েছে। তবে মাছ ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করতে পারবেন জেলেরা। ঝালকাঠিতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক লবণ মিল। আমদানি করা সোডিয়াম সালফেটের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় শিল্প খাতে কমছে দেশীয় লবণের চাহিদায়। এতে বেকার হয়ে পড়ছেন লবণ খাত সংশ্লিষ্ট শ্রমিকেরা, আর ঋণের জালে আটকে পড়েছেন ব্যবসায়ীরা। শিল্প বাঁচাতে সোডিয়াম সালফেট আমদানি বন্ধের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। লবণ শিল্পের প্রাচীন জনপদ ঝালকাঠি শহরের বুক চিরে বয়ে যাওয়া বাসন্ডা নদীর তীরে গড়ে ওঠে 18টি লবণ মিল। চট্টগ্রামের লবণ এখানে পরিশোধনের পর প্যাকেটজাত হয়ে চলে যেত দেশের বিভিন্ন প্রান্তে। তবে এখন আর এসব ঘাটে লবণ বোঝাই সাম্পান ভেড়ে না। নেই শ্রমিকদের হাঁকডাক। লোকসানের কারণে 18টি মিলের মধ্যে 11টি বন্ধ হয়ে গেছে। টিকে থাকা 6টি মিলেও কমেছে উৎপাদন। মানবেতর জীবনযাপন করছে শত শত শ্রমিক। মিল বন্ধ হয়ে আছে, কোনো কাজ নাই। চায়না থেকে লবণ আসতেছে, এই জন্য আমাদেরকে আমরা এই লবণ চাষিরা রেট পাচ্ছি না, ন্যায্য মূল্য পাচ্ছি না। আমরা খুব বেকার হয়ে গেছি এবং আমরা খুব অসহায় আছি। এখন যে ব্যবসা বাণিজ্যের অবস্থা, তাতে মিল মালিকেরা দেনা দিতে পারে না, ব্যাংক লোন দিতে কষ্ট হয়, তারপর লেবার চালাইতে কষ্ট হয়। এখানকার মিলের লবণ বেশিরভাগ ব্যবহার হয় ভারী শিল্প খাতে। তবে সোডিয়াম সালফেট আমদানির কারণে কমেছে এসব মোটা দানার লবণের চাহিদা। শিল্পের সাথে জড়িতরা বলছেন, আমদানি করা সোডিয়াম সালফেট রাসায়নিক ব্যবহার হচ্ছে লবণের বিকল্প হিসেবে, দামেও কম। এতে প্রভাব পড়েছে দেশীয় লবণ শিল্পে। লবণ আমদানি বন্ধ না করলে দেশীয় মিল থাকবে না, একবারে বন্ধ হয়ে যাবে এবং হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। কন্টিনিউয়াস প্রসেসে চলতেছে 5-6 থেকে 7টা লবণ, বাকিগুলা কন্টিনিউয়াস প্রসেসে
চলতেছে না। লবণ আমদানির ক্ষেত্রে 100% ট্যাক্স ধরা হয়, তাদের ক্ষেত্রে যেন 100% ট্যাক্স ধার্য করা হয়, তাহলে হয়তো আমাদের কম্পিটিশনে আমরা মার্কেটে আবার সাস্টেইন করতে পারবো। শিল্প সংশ্লিষ্টরা বলছেন সোডিয়াম সালফেট আমদানি অব্যাহত থাকলে বন্ধ হয়ে যাবে দেশীয় মিলগুলো, কর্মহীন হয়ে পড়বে হাজার হাজার শ্রমিক। বড় কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতামূলক বাজারে টিকতে না পারার কারণে তারা আস্তে আস্তে তাদের ব্যবসার পরিধি কমছে। এই মিলগুলো তাদের মেশিনারি যদি উন্নত করতে পারে তাহলে তারা প্রতিযোগিতামূলক বাজারে তাদের যে লবণের মান সেটা ঠিক রাখতে পারবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সৌদি প্রবাস জীবন ছেড়ে বাবার কমলা বাগানে নতুন স্বপ্ন গড়ছেন মাদারীপুরের যুবক রাসেল হোসেন। যত্নে বেড়ে ওঠা বাগানে মিলেছে আশাতীত ফলন। এরই মধ্যে স্থানীয় ক্রেতাদের মাঝে সাড়াও ফেলেছেন বেশ। বড় পরিসরে ফল চাষের পরিকল্পনা করছেন এই কৃষি উদ্যোক্তা। প্রবাস জীবন ছেড়ে বছর তিনেক আগে এই ফল বাগানের দায়িত্ব নেন মাদারীপুরের রাসেল হোসেন। মাত্র 60টি কমলা গাছ নিয়ে শুরু হয়েছিল এ যাত্রা। 2019 সালে শিবচরে 1 বিঘা জমির উপর কমলা চাষ শুরু করেন শওকত হোসেন। অনলাইনে শেখেন বাগান পরিচর্যার কাজ। কমলার পাশাপাশি চাষ করেন অন্য ফলও। বাজারজাত করতেছি কমলা, আলহামদুলিল্লাহ গত বছর চাইতে এই বছর একটু সুস্বাদু হয়েছে, বেশি ভালো। বাগান অনুযায়ী আমি সরকারের কোনো হেল্প পাইনি। আর এছাড়া যে কৃষকের যে প্রতি মাসে যেটা দেওয়া হয় ওইটা পাইছি আমি। রাসায়নিক মুক্ত ও মিষ্টি হওয়ায় ক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছেন এ বাগানে। খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে 2080 থেকে 300 টাকায়। বাংলাদেশের মতন বেকারত্ব দেশে আর এই ক্ষুদ্র পরিসরে এগুলা করা খুব ভালো আর কি, বেকারত্ব অনেকটা দূর হয়। তাছাড়া আমাদের দেশের যে কৃষি ব্যাংক আছে তাদের এদিকে একটু খেয়াল রাখা উচিত। স্থানীয়ভাবে যে কমলাগুলো উৎপাদন হচ্ছে এখানে, যে গাছে যে কমলাগুলো ধরেছে, এটা ফরমালিন মুক্ত থাকায় আর বেশ স্বাদও বেশ মিষ্টি। অত্র এলাকায় এরকম কোনো বাগান নেই। ফলগুলো সচরাচর ছোটবেলা থেকে দেখে আসছি, দেশের বাইরেই পাওয়া যায়। আমাদের দেশে এই ফলটা মানে আলহামদুলিল্লাহ যে স্বচোখে দেখা এবং কি নিজ হাতে ছেঁড়াটা সৌভাগ্যের। বাজারের চাইতে এখানে অনেক ভালো ফল, আর এটা মিষ্টি এবং টক দুটাই আছে। পাশাপাশি এটা হলো ফরমালিন যুক্ত না। জেলাতেও দিন দিন বাড়ছে কৃষিভিত্তিক এ ধরনের উদ্যোগ। এতে তৈরি হচ্ছে কাজের নতুন ক্ষেত্র। সরকারি নার্সারি যেটা বলে থাকে স্থানীয়ভাবে, সেখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে সমন্বয় করে আমরা সর্বোচ্চ ভালো মানের চারা ন্যায্য মূল্যে যেন পেতে পারে এই সহযোগিতা করে। এর পাশাপাশি যে স্থানীয়ভাবে আমাদের সাথে সমন্বয় করে যদি কৃষি লোন নিতে আগ্রহী হন, এখানে বিভিন্ন ব্যাংকে 4% প্রফিটের যে লোনের ব্যবস্থা আছে, আমরা এই লোন পেতে তার পাশে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করছি। কৃষি বিভাগ বলেছে স্থানীয়ভাবে আরো কমলার বাগান বাড়লে আমদানি নির্ভরতা কমে আসবে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি বছরের শুরুটা হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে। ঢাকা এবং চট্টগ্রাম শেয়ারবাজার সূচকে কিন্তু এক ধরনের উত্থান আমরা সারাদিন ধরেই দেখতে পেয়েছি এবং সেই সাথে কিন্তু আজকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়েছে। ঢাকার শেয়ারবাজারে আজকে প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স যেটি, সেটি কিন্তু দিন শেষে 45 পয়েন্ট মতো বেড়েছে এবং এই সূচকটি অবস্থান করছে 4910 পয়েন্টে। অন্য দুটি সূচকও বেড়েছে। ডিএসসি এর সূচক সেটিও 5 পয়েন্টের মতো বেড়েছে, 1006 পয়েন্টে আছে এবং 30 সূচক যেটি ডিএস 30 সূচক সেটি কিন্তু 15 পয়েন্টের বেশি বেড়ে 1869 পয়েন্টে অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে আজকে ঢাকার শেয়ার বাজারে 368 কোটি 15 লাখ টাকা শেয়ার। এবং যেমনটি বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কিন্তু আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি বেড়েছে। 263টি কোম্পানির শেয়ারের দাম আজকে টোটাল ঢাকার শেয়ার বাজারে বেড়েছে। মাত্র 66টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 62টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দেখে আসি টপ 20তে কি অবস্থা। সেখানে কিন্তু অরিয়ন ইনফিউশন আজকে প্রথম অবস্থানটি দখল করে রেখেছে এবং দিন শেষে টোটাল ট্রেড করেছে এই কোম্পানিটি 16 কোটি টাকার মতো এবং এই কোম্পানি কিন্তু আজকে সকাল থেকে ট্রেড হচ্ছে 340 থেকে 357 টাকার মধ্যে। 357 টাকা 10 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল। উত্তরা ব্যাংক দ্বিতীয় অবস্থানে আছে প্রায় 15 কোটি 20 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে 22 থেকে 23 টাকার মধ্যে ট্রেড হয়েছে এই কোম্পানিটি এবং 23 টাকা 70 পয়সা উত্তরা ব্যাংকের লাস্ট প্রাইস। এরপরে সিমটেক্স এটি তৃতীয় অবস্থানে আছে এবং এই কোম্পানিটি ট্রেড হয়েছে 21 থেকে 22 টাকার মধ্যে। 22 টাকা 7 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল এবং টোটাল ট্রেড করেছে আজকে দিন শেষে 11 কোটি 64 লাখ টাকার মতো। দর্শক, এই ছিল আমাদের পুঁজিবাজারের লাস্ট আপডেট। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। দুর্ধর্ষ চুরির ঘটনা হার মানাবে যে কোনো সিনেমার গল্পকেও। জার্মানিতে একটি ব্যাংকের দেয়াল ছিদ্র করে সুরক্ষিত ভল্ট থেকে
লাখ লাখ ইউরো চুরি করেছে একদল চোর। ক্রিসমাসের ছুটিতে এই কাণ্ড ঘটিয়েছে চোরেরা। কর্তৃপক্ষের ধারণা যে অন্তত 2700 গ্রাহকের গচ্ছিত অর্থ এবং সম্পদ চুরি করা হয়েছে এখানে। এটিকে জার্মানির ইতিহাসের অন্যতম বড় চুরি আখ্যা দেওয়া হচ্ছে। এদিকে নিজেদের গচ্ছিত অর্থের খবর জানতে ব্যাংকের সামনে ভিড় করছেন আতঙ্কিত এবং ক্ষুব্ধ গ্রাহকেরা। ক্রিসমাসের ছুটিতে উৎসবে মেতেছে সবাই, বন্ধ বাণিজ্যিক, আর্থিক সহ রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান। পশ্চিমা বিশ্বে নিরিবিলি এই সময়ে চুরি ডাকাতির ঘটনা নতুন কিছু নয়। এবার সেই খাতায় নাম উঠল দুর্ধর্ষ জার্মান অপরাধীদের। দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি শহরের স্পারকাসে ব্যাংকের একটি শাখা থেকে চুরি হয়েছে লাখ লাখ ইউরো, গ্রাহকদের গচ্ছিত বিপুল স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মূল্যবান সম্পদ। পুলিশ জানায়, ড্রিল দিয়ে ছিদ্র করে ব্যাংকের ভেতরে প্রবেশ করে অপরাধীরা। এরপর সুরক্ষিত ভল্ট থেকে কয়েক হাজার লকার ভেঙে চলে লুটপাট। প্রাথমিকভাবে ধারণা, চুরি গেছে অন্তত 2700 গ্রাহকের গচ্ছিত অর্থ ও মূল্যবান জিনিস। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, মাস্ক পরে এসেছিল চোরের দল। তাদের ব্যবহৃত একটি গাড়ি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে আমরা কেবল ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করতে পারি। ধারণা করছি 3000-এর বেশি ক্যাবিনেট চুরি হয়েছে, অর্থাৎ ক্ষতির পরিমাণ মিলিয়ন মিলিয়ন ইউরো। আমরা প্রত্যক্ষদর্শীদের বয়ানে অপরাধীদের ব্যবহৃত গাড়ির তথ্য পেয়েছি। এই সূত্র ধরেই তদন্ত চালাচ্ছি। উৎকণ্ঠিত গ্রাহকরা ভিড় করছেন ব্যাংকটির সামনে। নিজেদের গচ্ছিত অর্থ ও মূল্যবান জিনিসপত্রের তথ্যের দাবিতে করছেন হট্টগোল। বর্তমানে বন্ধ রয়েছে ব্যাংকটির কার্যক্রম। এটিকে জার্মানির ইতিহাসের অন্যতম বড় চুরির ঘটনা আখ্যা দেওয়া হচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।